তোরে এত জাজমেন্টাল হইতে হইবে না, বুঝছিস? নিজের চরকায় তেল দে শালা। ময়ের কথায় ততটা পাত্তা দিল না মুরতাসিম। সামনে তাকিয়ে গেটের দিয়ে কিছু জুনিয়র আসতে দেখে অতি উৎসাহ নিয়ে বলল, দোস্ত, জুনিয়রদের খবর নেওয়া হয় না বহুদিন, একবার দেখে আসা যাক। মুরতাসিমের কথায় সায় দিল সায়ন। তৈয়দের ভাবভঙ্গি বোধগম্য হলো না কারো। ময় তৈয়দের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, যাবি নাকি? মন্দ নয় ব্যাপারটা। তৈয়দ চল। সারা সম্মতি পেয়ে তৈয়দ ভ্রু কুঁচকে বলল, কেমন খবর নিবি তোরা ওদের? আরে মামা, পূর্ণ সিনিয়র হওয়ার খাতিরে ওদের সাথে একটু হাসি ঠাট্টা করবো, এই যা। রসিয়ে জবাব দিল মুরতাসিম। মৌ, সায়ন আর সারা সঙ্গ দিল। তৈয়দ কিছু না বলে মোবাইলের গেমস খেলায় মনোযোগী হলো। মৌ তাদের থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে নজর দিল, যেন কানে ইয়ারফোন লাগিয়ে হাতে থাকা একাডেমিক বইয়ে মনোযোগী। এসবে সে কোনোদিনও মাথা ঘামায়নি, আজও করবে না। জানে মৌ পরীক্ষা শেষে নিজেই পরিবারের হাল ধরার জন্য একটা চাকরি খুবই দরকার, তাই তার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। মৌ তার দৃষ্টি অনুসরণ করায় বাকিরাও সেদিকে চাইল। আমানকে পড়তে দেখে মুরতাসিম বিড়বিড়িয়ে বলল, এই শালা সারা জীবন বই বই পড়িয়েও থাকবো। ক্লাস শেষে বাইরে আসতেই মাঠে একদল ছেলেমেয়ের জটলা দেখে আনায়া নাজিয়াতকে হাত দিয়ে ঠেলতে লাগলো। নাজিয়াত হাতে থাকা বইটি ব্যাগে ভরে বিরক্ত হয়ে বলল, এমন ধাক্কা দিচ্ছিস কেন? এদিকে কোনো সমস্যা হয়েছে দোস্ত? না হয় এমন জটলা পাখি আছে কেন? জটলা পাকাক আর খোলা ময়দানে থাক, তোকে যেচে দেখতে হবে না। আরসালানের কথায় আনায়া রেগে বাহুতে থাপ্পড় মেরে বলল। নাজিয়াত দুজনকে থামিয়ে অগ্নি চোখে তাকালো, চেঁচিয়ে উঠে বলল, ক্লাস 2-3 বাচ্চাদের এমন করে না যা তোরা করিস। এমন বাচ্চাদের মতন লাগালাগি করলে তোরা সরে দাঁড়া, আমি বাসায় যাব। আনায়া আর আরসালান দুজন দুজনকে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে অন্যদিকে ফিরে চাইল। নাজিয়াত হতাশা ব্যঞ্জক কণ্ঠে ফের বলল, বাচ্চারা তোদের থেকে ঢের ভালো। বলেই যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় নাজিয়াত। এদের দুজনের মধ্যে থাকলে নিশ্চয় মাথায় রাগ চড়বে। হাতে টান পড়ায় নাজিয়াত ফিরে চায়। আনায়া নাজিয়াতের হাত চেপে ধরে বলল, দোস্ত প্লিজ চল, ওখানে কি হচ্ছে দেখেই চলে যাব, প্রমিস। ও যখন যেতে চাইছে না, তুই এত জড়াজড়ি করার মানে কি রে? আরসালানের কথায় আনায়া এবার পুরোপুরি ক্ষেপে উঠল। আরসালানকে কিছু বলার পূর্বে নাজিয়াত আনায়ার হাত ধরে জটলার দিকে হাঁটতে শুরু করলো। একটু সাইড করে ভেতরে প্রবেশ করতেই বোকা চেয়ে রইল নাজিয়াত। আনায়া খুশিতে লাফিয়ে এক কদম সামনে যেয়ে চেঁচিয়ে উঠল, দলীয় নৃত্য, তাও সিনিয়র জুনিয়র একসাথে। আনায়ার চিৎকার করে কথা বলায় মুরতাসিম সহজেই শুনল, যে কিনা ওদের খানিক দূরত্বেই দাঁড়িয়েছিল। মুস্কি হেসে বলল, তুমি পারো নাচ করতে? আনায়া চমকে তাকালো পাশে। মুরতাসিমকে বিস্তৃত হেসে আনায়ার উত্তরের অপেক্ষায় থাকে। আনায়া সেকেন্ড সময় নিয়ে ঝিমিয়ে বলল, কিছুটা। তাহলে চলো। আনায়ার বিস্ফোরিত নয়নে চাইল মুরতাসিমের চোখে। কথাটা কর্ণে যেতেই মনটা নেচে উঠল। মুরতাসিম মৃদু হেসে বলল, বাকি সবার সাথে তুমিও অংশগ্রহণ করবে? মুহূর্তে আনন্দে উদ্বেলিত হলো আনায়ার চোখ জোড়া। নাজিয়াতের হাত শক্ত করে ধরে উৎফুল্লতার সাথে বলল, আমি আর নাজু একসাথে দলীয় নৃত্য বেশ ভালো পারি। আর আগেরবার আমরা একটা আশ্রমে বাচ্চাদের ফাংশনে অংশগ্রহণ করেছিলাম আর প্রথম প্রাইজও জিতেছিলাম। আনায়ার পুরো কথা গড়গড় করে বলে শেষ করলো, যেখানে এক সেকেন্ডও কোথাও থামলো না সে। নাজিয়া তাজ্জব হয়ে আনায়ার কথা শুনে। মেয়েটা যে আস্ত মাথা মোটা, আর অবকাশ রইল না তার। কিঞ্চিত ধমকে বলল, বাসায় চলো না, আমার দেরি হচ্ছে। ধমকের জন্য আনায়া চুপ করে গেল। মুরতাসিম আনায়ার একদমে কথাগুলো শুনে জোরে জোরে হাসা শুরু করলো। অনার্সে পড়া মেয়ের এমন চঞ্চলা দেখে সত্যি সে অবাক হয়। এর আগেও আনায়াকে নাজিয়াতের সাথে দেখেছে সে, তবে এত চঞ্চলতা যে তার মধ্যে আছে সেটা জানা ছিল না। নাজিয়াত কণ্ঠে নমনীয়তা ঢেলে বলল, সরি ভাইয়া, আসলে ও এমনিতেই সব বিষয়ে বেশি লাফালাফি করে। কিছু মনে করবেন না, আমরা আসছি।
আনায়া হাত ধরে বেরিয়ে আসতে সামনে যেয়ে পথ আটকালো মুরতাসিম। ততক্ষণে আরসালানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। স্পষ্ট না বলা সত্ত্বেও মুরতাসিম কেন আটকালো বা তা ভাবতেই রাগ হলো ভীষণ। মুরতাসিম স্বাভাবিক গলায় বলল, তুমি আর নজিয়াত সেই নৃত্যটাই করবে যেটায় তোমরা প্রাইজ জিতেছো। নাজিয়াত বলল তো, ভাইয়াও এমনই বলেছে। আরসালানের বাধা দেওয়ায় মুরতাসিমের পছন্দ হলো না ঠিক, তাই কণ্ঠে গাম্ভীর্য এনে বলল, যখন দুজন মানুষ কথা বলে তখন মাঝে কথা বলতে নেই জুনিয়র। মুরতাসিমের কথায় আরসালান দমে যায়। সিনিয়র বিধায় কথার পিঠে কথা বলল না। নাজিয়াত নিজেকে জেকে ওঠা রাগগুলো সংযত করে বলল, নৃত্য যখন আমাদের দুজনকেই করার কথা, সেখানে দুজনেরই সেটা করার মানসিকতা থাকা লাগবে, তাই না ভাইয়া? কিন্তু আমার সত্যি এটা করার ইচ্ছে নেই। আজ আর স্টেপগুলোও ভুল হয়ে গেছে, তাই এখন সেটা আর সম্ভব নয়, অন্য একদিন। আরসালান অস্পষ্ট হাসে। মনে প্রশান্তি হাওয়া বইছে মুরতাসিমকে এমন কড়া বিহেভিয়ার শোনাতে পেরে। নাজিয়াত খ্যাপছে বুঝতে পেরে আনায়া আপাতত নীরবতায় পালন করে। না হয় পুরো শনির দশাটা ঘুরে তার দিকে আসবে কিনা কে জানে। মুরতাসিম ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে, ভাবলাম দুজনের মতো আছে। আপনার ভাবনা ভুল ভাইয়া, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আসছি। বলে আনায়ার হাত ধরে সামনে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই পরিচিত কণ্ঠে থমকে দাঁড়ায় নাজিয়াত। পুরুষালী সেই চিরচেনা গম্ভীর তাচ্ছিল্য সুরে বলে, একটা নৃত্য করা নিয়ে এত কথা, আশ্চর্য। পরিচিত কণ্ঠটা যে তৈয়দের তা চিনতে বেগ পেতে হলো না নাজিয়াতকে। খোঁচা মেরে কথা বলায় নাজিয়াতের হজম হলো না, তবে জবাব দেওয়ার থেকে এখন বাড়ি ফেরা জরুরি, তাই ব্যাপারটা এড়িয়ে পুনরায় পথ চলতে চাইল। তবে কিছুটা যেতেই চলন্ত পা জোড়া থামিয়ে দিয়ে কাঁধের ব্যাগটা আরসালানের হাতে ধরিয়ে দিয়ে আনায়াকে উদ্দেশ্য করে বলল, রেডি? হুট করে নাজিয়াতের মত পাল্টাতে দেখে ভড়কে গেল আনায়া। কিয়ৎক্ষণ পর মাথা নাড়িয়ে সায় জানাতেই নাজিয়াতের আলতো হেসে ওড়নাটা বেশ ভালোভাবে সরিয়ে জড়িয়ে নিল। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে নাজিয়াত ও আনায়ার নৃত্য পরিবেশন করলেও মাঝে কিছু স্টেপ আনায়া ভুল করেছিল। নৃত্য শেষ করতে আশেপাশে সবাই করতালি দিয়ে উঠতেই নাজিয়া তৈয়দের সম্মুখে যেয়ে বলল, সময় আর অনিচ্ছা থাকার জন্য প্রথম না বলেছিলাম। আর হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতে নৃত্য করা খুব একটা সহজ না, কিন্তু যারা রবীন্দ্র নিয়ে ঘাটাঘাটি করে তারা এই নিয়ে নিশ্চয়ই জানে, তবে কথাগুলো নির্বোধ ঘাটতেরা লোক বুঝতে চায় না। সূর্যের কড়া আলোয় জ্বলজ্বল করছে নাজিয়াতের রক্তিম মুখশ্রী। ছিমছাম তনু তখনও মৃদু কাঁপছে। মেয়েটা রেগে গেলে এমনই হয়। তৈয়দ সরল হাসল। এক কদম পিছিয়ে যেয়ে কিছু বলার পূর্বেই ভিড় থেকে কেউ কোমল স্বরে বলে উঠল, বেলির নাম শুনতেই নিজের মাথায় হাত দিল নাজিয়াত। মালাটি বেনি থেকে প্রায় আলগা হয়ে এসেছে। শক্ত করে বেঁধে দিতে ব্যক্তিটিকে দেখার জন্য পেছন ঘুরে মাথাটা একবার উঁচু করল। এত ভিড়ে ব্যক্তিটিকে চেনা ওঠা বোধগম্য হলো না তার। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় তৈয়দের দিকে চাইল নাজিয়াত। তৈয়দ অনেকটা কাছে, তার ঠোঁটের কোণায় হেসে বলল, কিছু সময় অতিরিক্ত জাস্টিফাই করার থেকে নির্বোধ অন্তত পক্ষে শ্রেয়, না কুচু জমিদার কন্যা। তৈয়দের এই মন্তব্যে নাজিয়াত খানিক চেয়ে আনায়াকে সাথে নিয়ে দ্রুত সেথা থেকে বেরিয়ে এলো। এই ছোকরার সাথে কথা বলা মানেই বুলির অপচয়। নাফিস নিশ্চয়ই তার জন্য বসে আছে, এই চিন্তা আসতেই দ্রুত পা চালালো সে। তৈয়দ নাজিয়াতের যাওয়ার দিকে চেয়ে রইল। ইচ্ছে করছে তখন নাজিয়াতকে অমন কথা বলেছে। মেয়েটা স্বভাব রগরগে চেনা আছে তার। খুঁচিয়ে দেওয়ার দরুন নাচ করতে রাজি হয়েছে। স্কুল ছুটি হয়েছে, 15 মিনিট হয়ে গেছে। নিশ্চয়ই বসে বসে নিজের বড় বোনের দায়িত্ব জ্ঞানহীনতার চর্চা করছে নাফিস। বয়সের তুলনায় বেশ ম্যাচিওর সে। ভাবতে ভাবতে আরেকবার নিজেকে দোষী সাব্যস্ত করে এগিয়ে গেল নাজিয়াত। কড়া রোদের হাত পায়ের বাহ্যিক ত্বকগুলো যেন পুড়ছে। প্রায় 15 মিনিট পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে ক্লান্ত শ্বাস ফেলল নাজিয়াত।
গেট দিয়ে ঢুকতেই মাঠের বেঞ্চিতে একা বসে থাকতে দেখতে পেল নাফিসকে। হাঁপাতে হাঁপাতে দৌড়ে গেল নাজিয়াত। অতঃপর ব্যথিত কণ্ঠে বলল, সরি ভাইয়া, এমনটা আর হবে না। নাফিস বোনকে এইবার উপর নিচ পরখ করলো। ব্যাগ থেকে বোতল থাকা অর্ধেক পানিটুকু এগিয়ে দিয়ে বলল, পানিটা খাও, ইচ্ছে করে দেরি করবে না, আমি জানি। নাজিয়াত মুচকি হেসে ভাইয়ের মাথার চুলগুলো আলতোতে এলোমেলো করে দিল। নাফিস চোখ মুচ কুচকে ফেলে বিরক্তি মুখে, বাচ্চাদের মতো আমার মাথায় এমন হাত বুলাও কেন আপু? তুই তো বাচ্চাই। আর চোখে বোনকে দেখে নিয়ে বিজ্ঞ স্বরে বলল, ক্লাস 7-এ পড়া ছেলে কখনোই বাচ্চা হতে পারে না। আসছে বড় হতে। দেরি হয়ে যাচ্ছে আপু, বাসায় চলো। ভাইয়ের হাত ধরে হাঁটা দিল নাজিয়াত। স্কুলের আঙ্গিনা তখনও হইচই আর ভাটা পড়েছে। নাজিয়াত এক পলক গম্ভীর হয়ে হাঁটতে থাকা ভাইকে দেখে। তারপর ছোট ভাইটাকে আসলেই বুঝদার অনেক। রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চড়ে বসলো দুই ভাই বোন। পথে নিজেদের মধ্যে খুনসুটিতে ব্যস্ত হয়। গত 10 মিনিট ধরে চেষ্টা চালিয়েও যখন পড়ায় মনোযোগী হতে পারলো না, তখন চেয়ার ছেড়ে উঠে পায়চারি শুরু করলো নাজিয়াত। কাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ, অথচ সে এখনো শেষই করতে পারেনি। ব্যাপারটা মাথায় আসতেই জঘন্য এক অনুভূতি হলো। চুলগুলো খোপা করে একবার ড্রয়িং রুমে উকি দিল নাজিয়াত। অতঃপর কিচেনে এসে কফি বানানোর কথা চিন্তা করেও চা বসালো। দুটো কাপ নিয়ে চেয়ারে বসে ঝিমোতে থাকা নাফিজের চায়ের কাপটা এগিয়ে দিয়ে হালকা ধমকের সুরে বলল, এভাবে ঝিমোলে পড়াশোনার হবে না, বুঝেছিস নাফিস? নাফিজ চোখ মেলে বোনকে সামনে দেখে ভড়কে তাকালো। পড়ার টেবিলে ঝিমোচ্ছে সে, এটা বোনের কাছে ধরা পড়ে যাওয়া একটু বিচলিত হলো। নাজিয়াত চায়ের চুমুক দিয়ে বলল, এভাবে কি দেখছিস? চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নে, ঘুম দৌড়ে পালাবে। নাফিজ চোখ মুখ কুচকে চায়ের কাপ হাতে নিল। চুমুক দিতেই মায়ার আগমন হয় ড্রয়িং রুমে। হাতের বইটা সেলফে রেখে বলল, কি হচ্ছে দুই ভাই বোন মিলে? চা বানালাম আম্মু, বসো। আমাকে রেখেই চা খাওয়া হচ্ছে যে আজ? ভেবেছিলাম ঘুমিয়েছো, সারাদিন পরিশ্রম করো, ক্লান্ত, তাই আর জাগাইনি। মেয়ের কথায় মায়া ক্লান্ত হাসলো। সোফায় আরাম করে বসে পরম স্নেহের সহিত বলল, তোমাদের জন্য ক্লান্ত হইনি আমি কখনো, বরং তোমাদের সাথে সময় কাটাতে পারলে আমার ক্লান্তহীন শরীর আর মন দুটোই সতেজ হয়। এখন আমার চায়ের ভাগটা দাও দেখি। নাজিয়াত আর নাফিস দুজনে হেসে নিজেদের চায়ের কাপ থেকে কিছুটা চা মায়ার আনার কাপে ঢেলে দিল। 3টি কাপ একসাথে মিলিয়ে তিনজনেই কাপে চুমুক দিয়ে সস্বরে শান্তি বলে। এটা তাদের নিত্যদিনগত অভ্যাস। মায়ের সাথে দুই ভাই বোন নিজেদের চায়ের কাপ থেকে শেয়ার না করলে ওদের চা খাওয়া ঠিক জমে না। খুব সতর্কতা নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলো সারা। কলা পসিবল গেটটা পেরিয়ে অন্ধকার আলোয়, সোডিয়াম আলোয় তৈয়দকে দেখতে পেলে শান্তি পেল সে। হুট করে ফোন দিয়ে বাসা থেকে নিচে আসতে বলায় খুব দ্রুতই নিচে আসতে হয়েছে তাকে। অনেকক্ষণ ধরেই ত্রয়দের সামনে সং হয়ে দাঁড়িয়ে থাকায় বিরক্ত হলো সে। তৈয়দ বাইকের চাবি হাতে ঘুরিয়ে ফোন ঘাঁটতে ব্যস্ত। সারা বিরক্ত হয়ে বলল, ফোন ঘাটবি বলে এখানে দাঁড় করে রেখেছিস আমায়? নীরব হাসলো তৈয়দ। সারা আক্রোশ নিয়ে বলল, খুব রাগ হচ্ছে আমার তৈয়দ, সে কখন থেকে এভাবে দাঁড়িয়ে আছিস? কি জন্য এত রাতে ডেকে নিয়ে এসেছিস সেটাও বললিও না এখন পর্যন্ত। তৈয়দ হঠাৎ উল্টো কাউন্টিং শুরু করলো। হাঁটু মুড়ে বসে হাতের লাল গোলাপের তোড়াটা এগিয়ে দিয়ে কিয়ত হেসে বলল, শুভ জন্মদিন সারা। চুপ করে রইল সারা। আজকে তার জন্মদিন জানা সত্ত্বেও বিশেষ কোনো আগ্রহ ছিল না, কিন্তু ছেলেটা আর তার বন্ধুমহল সেটা ভুলবে না। হঠাৎ বেলুন ফাটানোর শব্দে আটকে উঠল সারা। পেছন ঘুরে তাকাতেই মুরতাসিম, আশরাফ, মৌ, সায়নকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলল, তোরা? উফ, ভয় পেয়েছিলাম। তুই আসছো একটা গাধি, নিজের জন্মদিনেই ভুলে গেছস। আমরা আইসা মনে হয় করাইতে হয় শালি। সারা মুরতাসিমের কথায় বিরক্ত হলো। পর মুহূর্তে হতাশাব্যঞ্জক কণ্ঠে বলল, তোরা আছিস তাই মনে রাখি না দোস্ত।
আশরাফ পকেটে হাত রেখে খানিক দূরত্বেই দাঁড়িয়ে। সবাই শুভেচ্ছা বিনিময় করার পর এগিয়ে এসে বিস্তৃত হাসলো, বলল। হাতে থাকা বেলির মালাটা এগিয়ে দিতে মুখটা চুপসে গেল আশরাফের। অনেকটা সময় আগেই কেনা হয়েছিল বিধায় মালাটা মিয়ে গেছে। সারা বুঝতে পেরে আশরাফের হাতে থেকে মালাটা মাথায় পরে নিয়ে বলল। সুন্দর লাগছে, বল। আশরাফে মলিন হাসলো। চাঁদের হালকা আলোয় শুভ্র সাদা রঙের এই ফুলটি নেতিয়ে পড়লেও মাথায় বেশ লাগছে সারার। অন্য সব দামি গিফট সে কখনোই দিতে পারবে না, জানে তার বন্ধুমহল, তাই হয়তো এতটা উদারতা। সারা আশরাফের কাঁধে আলতো হাত রেখে বলল। এটা সব চাইতে দামি উপহার আমার জন্য। মুখটা এমন করে রাখিস কেন বল তো আশরাফ? মুচকি হেসে পকেটে থেকে একটা প্যাকেট কাপকেক বের করে সারার সম্মুখে এগিয়ে ধরল আশরাফ। সারা খুশিতে লাফিয়ে উৎফুল্লিত হয়ে বলল। কাপকেক? উফ দোস্ত, তুই আমার রিয়েল বন্ধু। মুরতাসিমে টিটকারির সুরে বলল। তুই তো আস্ত একটা ভুক্কার মামা, সবাই ভালো লাগে তোর। মুরতাসিমের দিকে ক্ষিপ্ত তাকালো সারা। হাসতে ব্যস্ত মুরতাসিম। মুরতাসিমের হাতে চাপড় লাগিয়ে বলল। সবসময় ফালতু বলিস। মুরতাসিমের দিকে ডিঙিয়ে সারাকে জড়িয়ে ধরে উৎফুল্লিত গলায় বলল। শুভ জন্মদিন সারা। সারা নিজেও শক্ত করে জড়িয়ে ধরল মৌকে। খানিকটা সময় যেতেই সায়ন হামি দিয়ে বলল। সায়নের চুল টেনে বলল। থাকিস তো সবসময় ঘুমে, তাও এত ঘুম কই থেকে আসে তোর? সারাদিনই তো হামি দিস, কুমড়ো পটাস। সায়নের কথায় ভেঙচি দিল মুরতাসিম দুজনের দিকে চেয়ে বলল। তোমগো এই হুদা ঝামেলা দেখার টাইম নেই আমগো, বুঝছস? সারা বাসায় তুই আমরা যাই, এই মহিলারে আবার বাসায় পৌঁছে দিতে হইব। তেড়ে এসে বলল। তোর বউ হবে মহিলা, আমি না, বুঝছস? অসভ্য। কষি মেয়ে বিয়ে করবো, তখন দেখবো কেমনে মহিলা বলিস। 10 বছরের মেয়েরে দিয়া সংসার করবি শেষমেশ? শালি সরষি মেয়ে বিয়ে করব, 10 বছর? কে বললো তোরে? না না, কচি মেয়ে ওই 10 বছরের মেয়েরাই হয়। এর কথায় কথায় বাকি বন্ধুগণ না হেসে আর পারল না। এক পলক আশরাফের দিকে তাকায়। ছেলেটা হাসছে, ভীষণ সুন্দর লাগে হাসলে আশরাফকে। ঠোঁট টিপে হাসলো। অতঃপর সারাকে বিদায় দিয়ে সবাই মুরতাসিমের জিপে চড়ে বসলো নিজ নিজ গন্তব্যে। ভোরের ঠান্ডা মৃদু বাতাসে নিঃশব্দে বয়ে রইল হাতে হারমোনিয়াম নিয়ে তৈয়দ। আজ রাতে সারার জন্মদিন উপলক্ষে পার্টি রেখেছে সারার পরিবার। তবে বন্ধুরা মিলে একসাথে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাবে বলে ঠিক করলো হারমোনিয়াম বাজানোর দায়িত্ব তৈয়দের ঘাড়েই পড়ল। শখের বসে গিটার মাঝে সাঝে বাজানো হলেও দীর্ঘদিন ধরে হারমোনিয়ামটি কাঠের বাক্সে যত্ন সহকারে তোলাই ছিল। বেশ ছোট সাইজের হারমোনিয়ামটি। বাজানোর জন্য উদ্যত হতে কারোর উপস্থিতি টের পেয়ে ত্রয়োদ মৃদু হেসে বলল। লুকিয়ে আসার স্বভাবটা এখনো গেল না তোর তিতির? ফস করে শ্বাস ফেলল তিতির। হতাশাব্যঞ্জক কণ্ঠে বলল। কিভাবে ধরে ফেলিস ভাই? তৈয়দ তিতিরকে টেনে নিজের সাথে বসিয়ে দিয়ে মাথায় চুমু দিয়ে বলল। এত বড় হয়েও বাচ্চামিগুলো তোর করতেই হবে, কবে বড় হবি? বড় হওয়া বেশ ঝামেলা, তাই ছোট হয়ে থাকবো ভাবছি। তৈয়দ বোনের মাথায় গাঁটটা মারতেই তিতির ভাইয়ের মাথায় মাঝারি চুলগুলো জোরে টেনে উঠল। অতিরিক্ত সিল্কি হওয়ায় তিতিরের হাত থেকে চুলগুলো ছুটে যাওয়ার চোখ মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করলো তিতির। জোরে হাসে উঠল তৈয়দ। তিতিরকে পরাস্ত করতে পেরে ভাইয়ের হাতে হারমোনিয়াম কাটি দেখে অবাক হলো তিতির সুধায়। ভাই, এটা তো সেই হারমোনিকাটা যেটা তুই কয়েক বছর আগে গ্রামের বাসা থেকে এনেছিলি। প্রত্যুত্তরে তৈয়দ মাথা নাড়িয়ে সায় জানালো। তিতির হারমোনিকাটি হাতে নিয়ে উল্টো পাল্টে দেখে বলল। এটা তো বেশ পুরনো ভাই। পুনরায় মাথা নাড়িয়ে সায় জানালো তৈয়দ। তিতির কাঁধে মেরে ক্রোধ নিয়ে বলল।
মুখে বলার মতো কথা তুই জিজ্ঞেস করিসনি তাই। হতাশায় নিমজ্জিত হলো তৃতীর। ভাই তার বড্ড একঘেয়ে মনোভাব, আর সেই ভাই একেবারে বিপরীত মানুষ। বাবা মায়ের পরে নিজের এই বড় ভাইকে বড্ড ভালোবাসে তিতির। ছোট বড় সবকিছুই ভাইয়ের সাথে শেয়ার করলেও নিজের পছন্দের মানুষটার কথা কখনো মুখ ফুটিয়ে বলতেই পারেনি সে। ভাইকে কিভাবে বলবে? নিজের অনুভূতি এখনো সেই মানুষটাকে জানানোই হয়নি। তপ্ত শ্বাস ফেলল তিতির। হাতের মোবাইলটি আর চোখে একবার দেখে নিল কাঙ্ক্ষিত মানুষটির ছোট্ট বাক্যের মেসেজের জন্য। তবে হতাশা হলো তার তৃষ্ণার্ত মন। বরাবরের মতোই তাকে এড়িয়ে গেল হয়তো। পার্কের একটি বেঞ্চে নিশ্চুপ বসে রইল নাজিয়াত। হালকা বাতাসে চুলগুলো বেশ দুলছে তার। দুপুরে তীব্র রোদের শেষে বিকালের আকাশে যখন রক্তিম ধরন করেছে, তখনই নিজের সমস্ত ভালো লাগাটুকু আঁকড়ে ধরার চেষ্টা করল নাজিয়াত। তবে গ্লানিগুলো যেন সেখানেও তার পিছু ছাড়ল না। পরনে সাদা নীল রঙের মিশ্রণে থ্রি পিসটির ওড়নার এক পাশ বেঞ্চের ওপাশে বেশ অবহেলায় পড়েই রইল। পাশে বসে থাকা আনায়া ব্যাপারটি খেয়াল হতে ধাক্কা দিয়ে বলল, ওড়না নিচে পড়ে ধুলোয় মাখামাখি খাচ্ছে নাজু। আনায়ার কথায় নাজিয়াতের সেদিকে চোখ পড়তেই ওড়নাটি গুছিয়ে নেয়। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল নাজিয়াত। আনায়ার বেঞ্চের হাতলে হাত ঠেকিয়ে মাথা রেখে বলল, কি হয়েছে দোস্ত? বাসায় এত ঝামেলা আর ভালো লাগে না অনু, বিরক্ত আর ক্লান্ত আমি। খুলে বলতো কি হয়েছে? আব্বুর ইনকাম নেই, সেটা নিয়ে আমাদের সবারই সমস্যা, কিন্তু আম্মু এই ব্যাপারটা এখন আর সহ্য করে নিতে পারছে না। কত আর সহ্য করবে? স্বামী যদি ইনকাম না করে, পুরোটাই স্ত্রীর উপর নির্ভর করে চলে, তখন একটা মেয়ে কিভাবে চলে? আঙ্কেলের স্বভাব এমন কেন দোস্ত? বাপ দাদার জমিদারির প্রভাব, সব জমিদারি চলে গেছে, এখনো তার প্রভাব যায়নি বাবার উপর থেকে। বাবা হচ্ছে কুঁড়ে স্বভাবের, কখনো কিছু করে না, কিন্তু এদের বংশে আবার অহংকার পূর্বের বাপ দাদার জমিদারি নিয়ে। তার মধ্যে আবার ফুপির উচিত বাইরে গিয়ে ফুপাকে ভালোবেসে। ফুপি প্রচণ্ড নখরা, আর এই আম্মু সহ্য করতে পারে না, মেনে সব মিলেই সব ব্যাপারে একটা খেপাটে হয়ে গেছে। আনায়া ক্ষুদ্র শ্বাস ফেলল। এসব ব্যাপারে খানিক জানলেও এতটা বিস্তারিত কখনো বলেনি নাজিয়াত। এই মেয়েটা বড়ই অদ্ভুত। শত কষ্ট হলেও চুপচাপ সব হজম করে নিবে, তবুও কারোর সাথে কিছু শেয়ার করবে না। মায়া হলো বড্ড আয়ানার। নাজিয়াতের বিষণ্ণ ভগ্ন হৃদয়কে খানিক স্বস্তি দিতে বলল, মা বাবা হিসেবে তো তারা পারফেক্ট, বল? মুচকি হাসল নাজিয়াত। আনায়া চোখ ছোট ছোট করে চাইল তার চোখে। ভুল বলল নাকি তা নিয়ে দ্বিধায় পড়ল সে। তবে নাজিয়াতের জবাবে সে দ্বিধা মুছে গেল। দুজন মানুষ হিসেবে, প্যারেন্টস হিসেবে, সহোদর হিসেবে দারুণ, শুধু নিজের মধ্যে ওরা ভালো নেই, বুঝলি? আমার বাবার সাথে কথা বললে তুই বলতে বাধ্য হবি, এত ভালো মানুষ হয় নাকি? কিন্তু মানুষটা স্বামী হিসেবে ভালো হতে পারল না। ভারী আফসোস। আশেপাশের পরিবেশ যেন কেমন থমকে গেছে। বিষাদরা যেচে এসে যেন কড়া নাড়ছে নাজিয়াতের ভগ্ন হৃদয়ে। তপ্ত দৃষ্টি ফেলে নাজিয়াত বেঞ্চিতে দু হাত পেছনে ভর দিয়ে লালচে আকাশের দিকে তাকায়। সূর্য তখন হেলতে শুরু করেছে। ক্যাম্পাসের খানিক দূরত্বেই আইসক্রিমওয়ালা দেখে আইসক্রিম খাওয়ার স্বাদ জাগলো নাজিয়াতের। চওড়া পিচ ঢালার রাস্তায় পার হওয়ার কথায় মাথা আসতেই ওপারে চঞ্চলতা চোখজোড়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এমনিতেই ক্যাম্পাসে যেতে হলে রাস্তাটা পার হওয়া লাগবে তার। দুদিন আগে ঘটে যাওয়ার একটা রোড অ্যাক্সিডেন্টের কারণে এই রাস্তায় কেমন একটা ভয় ঢুকে গেছে। সেদিন কেবল রাস্তা পার হওয়ার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু ন্যাকো সেকেন্ডের পর না করে একবারে কি 13 বছরের ছেলেটার ওপর দিয়ে গেল কালো রঙের কার। বাচ্চাটা ছেলে তীব্র চিৎকারে কানে ভো দিয়ে এক মস্তিষ্ক দামামা বাজায়।
পাটাকে হয়তো কেটে ফেলতে হয়েছে ছেলেটার। তবে নাজিয়াতের এই কথা বাসায় বলেনি মায়ের অতিরিক্ত চিন্তার কারণে। রোজগারের ঘটনা নিয়ে বেশি মাথা ঘামালে এখানে টিকে থাকা মুশকিল। কিন্তু এই তীব্র চিৎকারের ধ্বনিতে এখনো পায়ে ঠেলতে পারেনি বলে রাস্তা পারাপার ভয় জেঁকে ধরেছে তাকে সেদিন থেকে। চোখের সামনে ঘটে যাওয়া এত মর্মান্তিক দৃশ্য ভুলে যাওয়া অত সহজ নয়। রোদের তীর্যক আলোয় জ্বলজ্বল করছে চারিপাশ। কাদের ব্যাগটি শক্ত করে ধরে রাস্তা পার হওয়ার সিদ্ধান্ত নিতেই ক্যাপ পরিহিত এক ছেলেকে পেছন থেকে এসে রাস্তা পার হতে দেখে সহসা তার সাথে এগিয়ে যেতে লাগলো নাজিয়াত। আর চোখে একবার তাকালো, অবচেতন মন এক নজরে নামটা স্পষ্ট হলো তৈয়দ। নিজের ভাবনাকে মাটি চাপা দিয়ে মাথা ঝাঁকিয়ে দেয় নাজিয়াত। ঠিক আইসক্রিমওয়ালার কাছে যেতেই পৌঁছালো সেই ব্যক্তি। ছেলেটার মুখের অর্ধাংশ ক্যাপ দিয়ে ঢাকাই ছিল। চেনা অচেনার গুলিয়ে গেল সেই। কপাল কুঁচকে নাজিয়াতের 10 টাকা দামের একটা নারকেল আইসক্রিম নিয়ে প্যাকেট ছিল কেবল। আকস্মিক মাথায় কিছু চড়তেই হাত দিল নাজিয়াত। ধূসর রঙের একখানা ক্যাপ দেখে চমকে উঠল সে। মাথা থেকে ক্যাপটা হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল। হাতের আইসক্রিম তীব্র গরমের মধ্যে গলে পড়েছে। সেদিকে মন না দিয়ে চটজলদি পেছন ফিরে লোকটাকে চিনতে পারল নাজিয়াত। তবে তার আগেই সে লোকটা বেপাত্তা। ভিড়ে খুঁজে পাওয়াও কঠিন। বিভ্রান্তি নিয়ে ব্যাগ থেকে 10 টাকার নোট বের করে আইসক্রিমওয়ালার উদ্দেশ্যে বলল, মামা আপনার টাকাটা দেখলেন তো কি এক কাণ্ড হলো। বলা নেই কনে কোথা থেকে এসে মাথায় ক্যাপ পরিয়ে দিয়ে গেল। অদ্ভুত। আপা, আপনার আইসক্রিমের দাম দেওয়া হয়ে গেছে। চরম অবাক হয়ে হাতের 10 টাকার নোটের দিকে এক পলক চেয়ে বলল, হাতে রইল? কখন দিলাম? ওই ভাইটা আগেই দাম দিয়ে গেছে, আর আপনারে রোজ আইসক্রিম নিতে কইছে। নাজিয়া তাজ্জব হয়ে আইসক্রিমওয়ালার কথা শুনে মুখটা লালচে হয়েছে ততক্ষণ। নাকের পাটা ফুলে তোরসা কণ্ঠে বলল, মজা নিচ্ছেন সবাই মিলে? ওই ভাইটা মানে যে কেউ আমার নামে টাকা দিয়ে দিবে আর আপনি নিয়ে নেবেন? এত উদ্ভট পরিস্থিতিতে নিজেকে কখনো ভাবতে পারেনি নাজিয়াত। হাতের 10 টাকার নোটটা ফ্রিজের ওপর রেখে আবারও বলল, টাকাটা তাকে ফেরত দিয়ে দিবেন মামা। যদি না দেন তো এটা আপনার টিপস। এই যে দালালি করছেন এই জন্য টিপস। লোকটা দাঁত বের করে হাসতেই ক্রোধে সেখান থেকে প্রস্থান করলো নাজিয়াত। এখানে থাকলে নিশ্চয়ই উল্টাপাল্টা বলে ফেলবে। ক্যাম্পাসে প্রবেশ করতেই আশরাফকে চোখে পড়ল সর্বপ্রথম। কেমন শুকনো লাগছে তার ঘরমাক্ত মুখশ্রী। ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, কোথা থেকে আসলি? টিউশন ছিল, সেটা করে ছোট বোনকে স্কুলে দিয়ে ক্যাম্পাসে আসলাম। ছোট্ট শ্বাস ফেলে আরসালানের সাথে এগিয়ে চলল নাজিয়াত। বেশ পরিশ্রমী ছেলেটা। পুরো ক্যাম্পাসে আনায়া আর আরসালানি নাজিয়াতের খুব ভালো বন্ধু বলা চলে। ক্লাসে এসে আনায়ার খোঁজে সর্বত্র চোখ বুলালো দুজনেই। তবে আনায়াকে না দেখে কপালে ভাঁজ পড়ল নাজিয়াতের। আজ কলও ধরেনি আমার, আবার ক্লাসেও নেই মেয়েটা। গেল কই এই মেয়ে? নাজিয়াত আবারও ফোন লাগায়। একবার ফোন না ওঠায় বেশ চিন্তিত হলো এবার। শঙ্কিত গলায় বলল, দোস্ত ও ঠিক আছে তো? আরসালও অভয় বাণী দিয়ে বলল, আরে চিন্তা করিস না, নিশ্চিত কোথাও খেতে বসেছে। ফোন সাইলেন্ট করে, ওর যা স্বভাব। আরসালের অভয় বাণী শুনেও নাজিয়াত শান্ত হতে পারল না। মন হাঁসফাঁস দূর করতে ক্লাসে এক মেয়েকে জিজ্ঞাসা করতেই সে বলল। এমন কথায় নাজিয়াত শক খেলো। মুরতাসিমকে ডেকে গেছে। আরসালানের দিকে তাকাতে কেমন পাংশুটে মুখে তাকিয়ে রইল মেয়েটির দিকে। দুজনেই কিছু একটা ভেবে ক্লাস থেকে বেরিয়ে দ্রুত ক্যান্টিনে গেল। সেখানে কাউকে না পেয়ে লাইব্রেরিতেও আনায়ার খোঁজ না পেয়েও নিরাশ হলো দুজন। কপালের বিন্দু বিন্দু ঘামগুলো ঘন ঘন জমা হচ্ছে কপালে।
হাতের তালুর উল্টো পিঠ দিয়ে মুছে আনায়াকে আবারও ফোন করলো নাজিয়াত। এবারও ফোন না ধরায় ব্যস্ত হয়ে নিচের হল রুমে যেতেই আনায়া দেখলো ওরা। সারা ও মৌ ওদের সাথে নাচের প্র্যাকটিস করতে দেখে আরসাল আর নাজিয়াত দুজনেই থমকে দাঁড়ালো। ধৈর্যের বাঁধ ভেঙে গেল নাজিয়াতে। দ্রুত আনায়ার নিকট পৌঁছে চড় বসিয়ে দিল গালে। আনায়া আচমকা পরিস্থিতি বুঝতে সময় নিল। ততক্ষণে নাজিয়াত চিল্লিয়ে বলল, আক্কেল জ্ঞান কি সব বিসর্জন দিয়ে এসেছিস আয়না? সেই কখন থেকে ফোন করে যাচ্ছিস, ওঠানোর কোনো নামগন্ধ নেই পর্যন্ত। এখানে এসে ডান্স করছিস আর ওদিকে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তোকে ফোন ধরতে না দেখে। ফলে সবাই বেশ অবাক হলো নাজিয়াদের কাজে। মুরতাসিমও ভ্রু কুঁচকে আনায়ার দিকে তাকালো। পানিতে টলমলো করছে আখি জোড়া কেমন। আরসাল ঠায় দাঁড়িয়ে রইল নাজিয়াতের সাথে। আনায়া ভুল করেছে তাই কথাগুলো শোনার জন্য ও নিজেই তাই। নাজিয়াত আবার কিছু না বলেই বড় বড় পা ফেলে হলরুম থেকে বেরিয়ে আসলো। আরসাল আনায়ার হাত শক্ত করে ধরে বেরিয়ে আসতে চাইলে বাধা পড়ল সেই হাত। হস্তক্ষেপ করার মালিককে দেখতেই চোখ উল্টে মুরতাসিমকে দেখে রাগ বাড়ল আরসালের। ওর হাতটা ছাড়ুন ভাইয়া।